আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 42 এবং প্রেসির 9 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব। সেটা হচ্ছে যে ইকোনমিক ডাউন টার্ন ইন প্যান্ডামিক সিচুয়েশন, ঠিক আছে। এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। প্রতিবেদনটা কিসের উপর? সেটা হলো প্রকল্পে এগিয়ে বাংলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে দিয়ে থাকছি সেগুলো এবং তার প্রিভিয়াস যে সমস্ত আপডেট সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে কি বলছে দেখুন। ফার্স্ট লাইনটা কি বলছে লক্ষ্য করুন ভালো করে। এখানে বলছে রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। আমাদের প্রত্যেকের বলেছে, আমাদের সকলের কিন্তু বলেনি, ঠিক আছে। তাহলে সাবজেক্টটাকে আমাদের চুজ করতে হবে কিভাবে, যে আমাদের প্রত্যেকের মানে ইচ অফ আস, ঠিক আছে, পড়া উচিত, তাহলে শুড হিসেবে লিখতে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? দেখুন সেইভাবেই কিন্তু আমরা করছি বিষয়টাকে, যে কি ইচ অফ আস মানে আমাদের প্রত্যেকের, শুড উচিত, কি উচিত, রিড পড়া, কি পড়া, রামায়ণা মানে রামায়ণ, অ্যান্ড মহাভারত মানে মহাভারত, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম আমরা? তাহলে কিন্তু এখানে মডেল অক্সিলারি যে ভার্ব অর্থাৎ যেটা কিনা শুড, সেটা কিন্তু আপনাকে এইভাবেই কিন্তু ইউজ করতে হবে। এবং আমাদের প্রত্যেকের মানে ব্যাপারটা হচ্ছে ইচ অফ আস, ঠিক আছে, অল অফ আস কিন্তু নয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে এগুলি শুধু, বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতর এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষে মূল্যবান। মানে শুধু এটাই নয়, ওটাও। তার মানে কি আপনাকে নট অনলি বাট অলসো দিয়েই কিন্তু করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে শুধু প্রাচীন ভারতের ইতিহাসই নয়, বরং এইগুলোও বটে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? দেখুন কিভাবে আমরা করছি বিষয়টাকে। তাহলে দেখুন এগুলি বলতে অনেকগুলোকে বোঝানো হচ্ছে, তাই প্লুরাল হিসেবে দিস লিখলাম, ঠিক আছে। তাহলে দিস আর নট অনলি দি হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, মানে এগুলো যে শুধু কেবল প্রাচীন ভারতের ইতিহাস তাই নয়, আর কি, বাট অলসো দে কন্টেন মানে সেগুলো কন্টেন আছে, সেগুলোতে ভর্তি আছে, কি আছে, দে কন্টেন সার্চ আর লেসন, তাতে সেইগুলোর মধ্যে এমন কিছু শিক্ষা আছে, এমন সব শিক্ষা আছে দ্যাট আর ভ্যালুয়েবল, যেগুলো কিনা ভ্যালুয়েবল, কিসের জন্য, টু দি হোল কান্ট্রি, হোল কান্ট্রির জন্য, আর কিসের জন্য, টু অল টাইমস মানে কি সর্বকালের জন্য। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে আমরা করছি বিষয়টাকে? আরেকবার লক্ষ্য করুন, এই যে লাস্টের বিষয়টা বলেছে কি, সর্বকালের যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান, ঠিক আছে। তাহলে সেইভাবে লেখা হচ্ছে দেখুন, দ্যাট আর ভ্যালুয়েবল, যেগুলো কিনা মূল্যবান সর্বদেশের জন্য, তাহলে কি টু দি হোল কান্ট্রি, সর্বকালের পক্ষে, তাহলে টু অল টাইমস, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? কিন্তু আমরা এইভাবেই বিষয়টাকে করলাম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কিভাবে করা হচ্ছে এখানে। এখানে বলছে কিন্তু দুঃখের বিষয়, এই যে দুঃখের বিষয় আপনি এখানে পিটি হিসেবে লিখবেন, ঠিক আছে। তাহলে ইট ইজ আ পিটি দ্যাট, এরকমভাবে লেখা যায়, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বেশ কিছু জানে না। দেখুন কিভাবে করা হচ্ছে, একদম সিম্পল প্রেজেন্টে কিন্তু আপনাকে বিষয়টাকে করতে হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, বাট ইট ইজ আ পিটি, মানে এটা দুঃখের বিষয় যে কি, সেটা কি, আজকালকার ছেলেমেয়েরা, তাহলে নাও আর ডেজ কমা, নাও আর ডেজ আজকাল, চিলড্রেন মানে শিশুরা বা ছেলেমেয়েরা, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আজকালকার ছেলেমেয়েরা এই বিষয়টাকে আমরা কিভাবে লিখছি, যে আজকাল ছেলেমেয়েরা এইভাবে কিন্তু লিখছি, ঠিক আছে। নাও আর ডেজ আজকাল চিলড্রেন ডু নট নো মানে চিলড্রেনরা জানে না, মানে ছেলেমেয়েরা জানে না, মাচ অ্যাবাউট দিস টু বুকস এই দুটো বই সম্পর্কে বেশি কিছু। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে করলাম, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে, মুখস্থ করা মেমোরাইজ লিখবেন, তাহারা মুখস্থ করে, তাহলে একদম আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইট লিখতে হবে। কিন্তু নিজের দেশের এই দুটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ, ইগনোর্যান্ট। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে, কি কারা, তাহারা, তাহলে সাবজেক্ট হিসেবে দে লিখলাম, ঠিক আছে। মুখস্থ করে, মেমোরাইজ কি করে, মেনি থিংস অফ আদার কান্ট্রিজ মানে অন্য দেশের অনেক কিছু মুখস্থ করে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? প্রেজেন্ট ইনডিফিনাইটে করা হলো। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। তার মানে এই সাবজেক্টটা কিন্তু একেবারে, এই যে কমাটা দিলাম তার মানে হচ্ছে এই যে সাবজেক্টটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, রেফার করা হচ্ছে। তাহলে বাট আর ইগনোরেন্ট, তার মানেই হচ্ছে বাট দে আর ইগনোরেন্ট, ঠিক আছে। বাট দে আর ইগনোরেন্ট মানে তারা অজ্ঞ, অফ দিস টু প্রাইসলেস ট্রেজার্স এই অমূল্য সম্পদ সম্পর্কে, এই দুটো অমূল্য সম্পদ সম্পর্কে, অফ দেয়ার ওন কান্ট্রি মানে তাদের নিজের দেশের, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ফার্স্ট সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স এইভাবে কিন্তু করলাম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন ভালো করে, এখানে কিভাবে কি বলা হচ্ছে। এখানে বলছে
দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণও এ বিষয়ে অনেকটা উদাসীন, মানে ইনডিফারেন্ট, উদাসীন। কারা উদাসীন? দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ। তার মানে কিভাবে লিখতে হবে? সাবজেক্টটাকে এইটাই চুজ করতে হবে, কি দি অথরিটিস অফ দি এডুকেশন ডিপার্টমেন্ট, মানে শিক্ষা বিভাগীয় যে দেশের কর্তৃপক্ষগণ তারা অফ দি কান্ট্রি, এটা হলো পুরোটা সাবজেক্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পুরোটা সাবজেক্ট। তারা কি ইনডিফারেন্ট, সিম্পল প্রেজেন্টে লিখুন, ইজ ভেরি ইনডিফারেন্ট মানে উদাসীন, টু দিস ম্যাটার মানে এই বিষয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দি অথরিটিস অফ দি এডুকেশন ডিপার্টমেন্ট অফ দি কান্ট্রি মানে দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ ইজ ভেরি ইনডিফারেন্ট, তারা খুবই উদাসীন টু দিস ম্যাটার এই বিষয়ে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তাহারা এই পুস্তক দুইখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। তাহলে আপনি এটাকে একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করুন যে দেশের মঙ্গল সাধন হবে যদি তারা চেষ্টা করে এই বিষয়টা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আমরা সেইভাবে করবো। দেখুন তাহলে কিভাবে করছি, ভালো করে এটাকে ফলো করুন, যে কি ইট উইল বি গুড, এটা মঙ্গল হবে বা ভালো হবে। ঠিক আছে, ইট উইল বি গুড ফর দি কান্ট্রি মানে কান্ট্রির পক্ষে, দেশের পক্ষে মঙ্গল সাধন হবে কি করলে, ইফ দে ট্রাই, যদি তারা ট্রাই করে বা যদি তারা চেষ্টা করে, টু মেক দিস টু বুকস পপুলার, যদি তারা এই দুটো বইয়ের জনপ্রিয়তার চেষ্টা করে, তাহলে কিন্তু বিষয়টা কি হবে, দেশের পক্ষে মানে দেশের পক্ষে ভালো হবে বা মঙ্গল হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কি ছিল দেখুন, এটা একটা প্রেসি ছিল। এই প্রেসিটা কিন্তু অনেকেই মানে ম্যাক্সিমামেরই কিন্তু ভুল হচ্ছে, ঠিকঠাক বুঝতে পারছেন না, বডিটাকে কিন্তু ঠিকঠাক লিখতে পারছেন না। বিষয়টা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে, ফার্স্ট মানেটাকে পড়ে বুঝুন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটা বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে দি ইউনাইটেড নেশনস ওয়ান্টস, ইউনাইটেড নেশনস চায় কি, চায় যে টু ডু গুড টু অল ম্যানকাইন্ড, মানে মানুষের যাতে ম্যানকাইন্ডের যে হিউম্যান রেস তাদের যাতে ভালো হয় সেই চেষ্টাই কিন্তু তারা করে, ইউনাইটেড নেশন করে থাকে। ঠিক আছে, বাট কিন্তু দি ডিস্ট্রাস্ট অ্যামং নেশনস, কিন্তু নেশনসদের মধ্যে মানে দেশের মধ্যে নেশনসদের মধ্যে ডিস্ট্রাস্ট অবিশ্বাস, এই বিষয়টা হ্যাজ বিন হ্যাম্পারিং, তারা এই বিষয়টা হ্যাম্পারিং করছে। কি হ্যাম্পারিং করছে? হ্যাজ বিন হ্যাম্পারিং দেওয়ার ইউনাইটেড এফোর্ট, তাদের যে একত্রিত করার যে এফোর্ট সেটাকে কিন্তু হ্যাম্পারিং করছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখুন কি বলছে, তারপরে বলা হচ্ছে ইয়েট দেয়ার আর মেনি পিপল অফ গুড উইল, মানে এরকম অনেক ব্যক্তি আছে যাদের গুড উইল, যারা কিনা ভালো ইচ্ছা আছে, এরকম ভালো ইচ্ছা শক্তির মানুষরা আছে অল ওভার দি ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবী জুড়ে, হু মেক ইট পসিবল, যারা এটাকে সম্ভব করে, ফর দি ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনের পক্ষে, টু গো অন উইথ ইটস ওয়ার্ক, যাতে ইউনাইটেড নেশন যাতে তাদের এই কাজটাকে চালিয়ে যেতে পারে, এরকমও কিন্তু ভালো মানুষ আছে তারা কিনা সাহায্য করে থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখুন, তারপরে একটা উদাহরণ দিচ্ছে, কি বলা হচ্ছে এই বিষয়েও কিন্তু এর সঙ্গে জড়িত উদাহরণ আপনি বলতে পারেন, কিন্তু দুটোই কিন্তু উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে এবং দুটোর মধ্যেই কিন্তু বিষয়টা লুকিয়ে আছে, কি লিখতে হবে ভালো করে বুঝুন। আ গুড ডিড ইজ অলসো আ ডিফিকাল্ট ডিড, মানে গুড ডিড যেটা সেটা কিন্তু সব থেকে কঠিন কাজ হয়, ভালো কাজ কিন্তু কঠিন হয়ে থাকে। ঠিক আছে, সো সেইড কিং অশোকা, এমনটাই বলেছিলেন অশোকা 2200 ইয়ার্স এগো, মানে 2200 বছর আগে। ঠিক আছে, হি অলসো সেড, তিনি এমনটাও বলেছিলেন, আর কি বলেছিলেন, বলেছিলেন যে লেট দি স্মল অ্যান্ড দি গ্রেট এক্সার্ট দেমসেলফ, এই এক্সার্ট মানে কি, এক্সার্ট মানে হচ্ছে চেষ্টা করা বা উদ্যম নেওয়া। ঠিক আছে, তার মানে কি লেট দি স্মল অ্যান্ড দি গ্রেট এক্সার্ট দেমসেলফ মানে কি, মানে হচ্ছে যে ছোট ও বড়রা নিজেরাই চেষ্টা করুন। ঠিক আছে, ছোট ও বড়রা নিজেরাই চেষ্টা করুন, অ্যান্ড মে সার্চ এক্সারশন লং এন্ডিওর, এবং এই রকম পরিশ্রম দীর্ঘকালীন সহ্য করুন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি বলছে, হি হ্যাড পুট দিস অ্যান্ড মাচ আদার গুড অ্যাডভাইস অন পিলার্স অ্যান্ড রক্স, এই ধরনের তিনি যে সমস্ত অ্যাডভাইসগুলো কিন্তু তিনি সে সমস্ত পিলার্স, তাদের সে পিলার্স এবং রক্সে কিন্তু লিপিবদ্ধ করেছেন অল ওভার হিজ কিংডম, তার সারা কিংডম জুড়ে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো সুতরাং দ্যাট মানে সো দ্যাট, যাতে করে মেন মাইট লার্ন দেম অ্যান্ড বি গুড, মানুষেরা সেগুলোকে পড়তে পারে এবং ভালো হতে পারে। ঠিক আছে, লেট আস টেক হিজ অ্যাডভাইস, তার উপদেশ নেওয়া যাক, দো উই আর স্মল, যদিও আমরা ছোট, লেট আস হেল্প মেন অফ গুড উইল, ভালো মানুষদের সাহায্য করা যাক, ইন দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কঠিন কাজে। তাহলে বিষয়টা যখন আপনারা পড়ছেন, প্রথমেই বললাম যে অনেকেরই কিন্তু বিষয়টা ভুল হচ্ছে। এখানে কি বলতে চাইছে, এখানে কিন্তু বলতে চাইছে যে মানব জাতির কল্যাণ করার যে ব্যাপারটা বা মানব জাতিকে ইউনাইটেড করার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে। এই বিষয়টা আমরা অশোকের সময়ও দেখতে পাই, বিভিন্ন রকম লিপিবদ্ধকরণের মাধ্যমে তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে কিভাবে ইউনাইটেড হতে হয় বা একত্রিত কিভাবে থাকতে হয়, এই বিষয়টা সে তখন বুঝিয়েছে, এবং বর্তমানে ইউনাইটেড নেশন তারাও কিন্তু এই বিষয়টাকে বোঝাচ্ছে। তার মানে কি,
আপনি কিন্তু এই বিষয়টাকে এইভাবে লিখবেন যে কি এফোর্টস, মানে এই যে এফোর্টসের যে ব্যাপারটা, প্রচেষ্টার যে ব্যাপারটা, মানব জাতিকে যে আহ, আহ, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। তার জ্বলন্ত উদাহরণ আমরা কোথায় দেখতে পাই? তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাই অশোকের যে সমস্ত লিপি সেগুলোতে, এবং বর্তমানে ইউনাইটেড নেশনের প্রচেষ্টার মধ্যেও কিন্তু দেখতে পাই। সুতরাং মানুষের উচিত কি? মানুষের উচিত এমন শপথ নেওয়া যাতে তারা ঐক্যবদ্ধ হতে পারে। এই বিষয়ে বলতে চাইছে, তাই না? দেখুন তাহলে আমরা কিভাবে এর একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করলাম, কি দি এফোর্টস, মানে প্রচেষ্টাগুলি টু ইউনাইট দি হিউম্যান রেস, মানে মানব জাতিকে ইউনাইটেড করার কি যে প্রচেষ্টা, সেটা সেইভাবে আমরা কিন্তু একটা টাইটেলটা দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আনসারটা কিভাবে করছি দেখুন, ভালো করে বুঝবেন। এই বিষয়টা কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে, ঠিকঠাক করতে পারছে না, বডিটাকে কিন্তু লিখতে পারছে না, উল্টো পাল্টা লিখে ফেলছেন। ভালো করে বুঝুন কি বলা হচ্ছে। বিষয়টা যখন বললাম ওই বিষয়টাকে ভালো করে বুঝবেন এবং তারপরে এইটাকে বুঝবেন। দেখুন, এফোর্টস টু ইউনাইট মানে কি বলছে? এফোর্টস প্রচেষ্টা টু ইউনাইট হিউম্যান রেসকে, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা হ্যাভ বিন গোয়িং অন, চলে আসছে, এখনো পর্যন্ত চলছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখছি, হ্যাভ বিন গোয়িং অন সিন্স এনসিয়েন্ট পিরিয়ড, মানে এখনো পর্যন্ত চলছে এই বিষয়টা। এই হ্যাভ বিন গোয়িং অন এর মানে কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা, নাও কিন্তু আর লিখলাম না। ঠিক আছে, তাহলে এফোর্টস টু ইউনাইট দি হিউম্যান রেস হ্যাভ বিন গোয়িং অন, বিষয়টা চলে আসছে সিন্স এনসিয়েন্ট পিরিয়ড, আদিম যুগ থেকে, মানে ওই অতীত কাল থেকে চলে আসছে, সেই বিষয়টা কিন্তু লিখলাম। মানে কি? মানে বলতে চাইছে যে অশোকের সময়েও কিন্তু এই বিষয়টা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই বিষয়টা চলছে। এটা এখন কে চালাচ্ছে? ইউনাইটেড নেশন চালাচ্ছে, তাই সেই কারণেই কিন্তু এই বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন, ভ্যারিয়াস ইনস্ক্রিপশনস অফ অশোকা অ্যান্ড দি এফোর্টস অফ ইউনাইটেড নেশনস বিয়ার ইটস উইটনেস, মানে ভ্যারিয়াস ইনস্ক্রিপশন অফ অশোকার যে বিভিন্ন রকমের যে লিপি সেগুলো, অ্যান্ড দি এফোর্টস অফ ইউনাইটেড নেশনস, এবং ইউনাইটেড নেশনসের যে প্রচেষ্টা সেইটা কি করছে? বিয়ার ইটস উইটনেস, এইটার প্রমাণ বহন করছে, এইটার সাক্ষ্য বহন করছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখুন, সুতরাং এভরিওয়ান শুড টেক অ্যান ওথ টু ইউনাইট, মানে প্রত্যেকের উচিত কি? সংঘবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এই শপথ নেওয়ার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম। যাদের মধ্যে এখনো প্রবলেম থেকে যাচ্ছে তারা বিষয়টাকে বারংবার পড়ুন, ভালো করে পড়ুন। যাদের এখনো প্রেসিতে প্রবলেম হচ্ছে একবার পড়বেন, পড়ে মানেটা বুঝবেন, তারপরে বারংবার দ্রুত পড়বেন। পড়ার পরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে নিজের ভাষায় পুরো বিষয়টাকে কিন্তু লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা দেখুন কিভাবে হচ্ছে। এটা ছিল কি? ইকোনমিক ডাউনটার্ন ইন প্যান্ডামিক সিচুয়েশন, মানে অর্থনৈতিক যে মন্দা এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, সেই বিষয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করবেন। এখানে কি করা হচ্ছে দেখুন, এখানে ফার্স্ট আমরা কি করলাম, একটা টাইটেল দিলাম। কি টাইটেল দিলাম? যে কি করোনা ক্যাপচার্স দি ওয়ার্ল্ড ইকোনমি, মানে করোনা আঁকড়ে ফেলেছে, ক্যাপচার করে ফেলেছে, করোনার কবলে পড়ে গেছে কি ওয়ার্ল্ড ইকোনমি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কিভাবে আমরা করলাম বিষয়টাকে? করোনা ক্যাপচার্স দি ওয়ার্ল্ড ইকোনমি। ঠিক আছে, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেটা মেনটেন হলো। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি লিখছি বিষয়টাকে ভালো করে দেখুন। রিপোর্টের যে মূল বিষয়বস্তু সেইটা আমরা একদম সূচনা প্যারাগ্রাফে একদম সংক্ষেপে বিষয়টাকে বলবো। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে। করোনা হ্যাজ এনগালফড দি হোল ওয়ার্ল্ড ইন প্যানিক, মানে করোনা গ্রাস করে ফেলেছে পুরো বিশ্বকে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? করোনা পুরো বিশ্বকে কিন্তু গ্রাস করে ফেলেছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপরে দেখুন, দি ওয়ার্ল্ড ইকোনমি ইজ ইন টার্ময়েল, মানে বিশ্বের যে ইকোনমি, মানে বিশ্বের যে ইকোনমি সেই বিষয়টা টার্ময়েলের মধ্যে আছে। কেন? অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্যান্ডামিক, সেটা কিসের ফল? সেটা হচ্ছে এই প্যান্ডামিকের ফল। ঠিক আছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এমনটা আশঙ্কা করা হচ্ছে যে দি লস কুড বি 2.5 ট্রিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড, মানে লসটা 2.5 ট্রিলিয়ন সারা বিশ্বব্যাপী কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রিজ আর গোয়িং টু সাফার দি মোস্ট, মানে যে সমস্ত কান্ট্রিগুলো ডেভেলপিং তাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে, এমনটাই আশা করা হচ্ছে। হাউ এভার, যাই হোক, ইকোনমিক্স আর কি যারা, মানে যারা অর্থনীতিবিদ তারা এমনটা প্রিডিক্ট করছে যে দি রিসেশন উইল নট এফেক্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই যে মন্দা, এই বিষয়টা কিন্তু, রিসেশন বিষয়টা কিন্তু ইন্ডিয়া বা চায়নার উপর প্রভাব ফেলবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে পুরো বিষয়টাকে সংক্ষেপে প্রকাশ করলাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফে আমরা তাহলে কি দেখব? রিপোর্টের যে মূল বিষয়বস্তু, যেখানে কিনা আপনাকে পুরো তথ্যটাকে দিতে হবে, সেই বিষয়টা আমরা দেখব। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে, ভালো করে ফলো করবেন। কি বলা হচ্ছে এখানে? এখানে বলছে দি ইউএনসিটিএডি রিসার্চ টিম,
মানে সিটিএডি এর যে রিসার্চ যে টিম, ঠিক আছে, সেই টিমটা শেষ বলে কি বলে 2/3 অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, মানে ওয়ার্ল্ড পপুলেশনের 2/3 সেটা কি ইজ ফ্রম দি থার্ড ওয়ার্ল্ড, সেটা কিন্তু তৃতীয় বিশ্বের, ঠিক আছে। তারপরে দেখুন হাউ এভার, যাই হোক, দি টেরিবল এফেক্ট অফ কোভিড-19 ইজ গোয়িং টু বি ফেল্ট অল ওভার দি ওয়ার্ল্ড, যাই হোক পুরো এই যে টেরিবল যে এফেক্ট সেটা কিন্তু পুরো বিশ্বব্যাপী চলছে বা চলবে, ঠিক আছে, পড়তে চলেছে এরকম একটা ব্যাপার। ইনভেস্টমেন্টস আর এক্সপেক্টেড টু ফল, মানে ইনভেস্টমেন্ট এটা আশঙ্কা করা হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে, আশা করা হচ্ছে কি টু ফল বাই 2 ট্রিলিয়ন টু 3 ট্রিলিয়ন ওভার দি নেক্সট 2 ইয়ার্স, মানে কি এই বিষয়টা ইনভেস্টমেন্টস আর এক্সপেক্টেড টু ফল, এই বিষয়টা ফল করবে, কমে যাবে কতটা 2 ট্রিলিয়ন থেকে 3 ট্রিলিয়ন আগামী 2 বছরের মধ্যে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, হাউ এভার দে ডিড নট ইলাবোরেট অন দি রিজনস ফর দি রিসেশন ইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, মানে ইন্ডিয়ার আর চায়নার এই যে মন্দাটা কেন আসবে না, তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে কোনো কিছু বিস্তারিতভাবে জানায়নি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দি রিপোর্ট অনুযায়ী উইদিন 2 months অফ দি ফার্স্ট আউটব্রেক অফ করোনা ভাইরাস ইন চায়না, চায়নাতে প্রথম যখন করোনা আউটব্রেক হয় তার 2 মাসের মধ্যে মানি সাপ্লাই টু থার্ড ওয়ার্ল্ড বা টু দি থার্ড ওয়ার্ল্ড লিখুন, ঠিক আছে, মানি সাপ্লাই টু দি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হ্যাজ ডিক্লাইন্ড, মানে তৃতীয় বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে সেখানে কিন্তু মানি সাপ্লাইটা কমে গেছে এই প্রথম যখন চায়নাতে করোনা ভাইরাস আউটব্রেক হয় তার 2 মাসের মধ্যে, ঠিক আছে। তারপরে দেখুন দি ভ্যালু অফ দি ইউএস ডলার হ্যাজ ফলেন, ইউএস ডলারের ভ্যালু কিন্তু কমে গেছে, এক্সপোর্টস হ্যাভ ফলেন, মানে এই এক্সপোর্টসও কমেছে, এগুলো ফল করছে, অ্যান্ড ট্যুরিজম হ্যাজ সাফার্ড, এবং এই ট্যুরিজম যে ব্যাপারটা পর্যটন শিল্প সেটাও কিন্তু সাফার করছে, ক্লিয়ার হচ্ছে কিভাবে লেখা হচ্ছে বিষয়টাকে। তারপরে দেখুন ইটস ইম্প্যাক্ট ইজ ফিয়ার টু বি ফার রিচিং, এর আশঙ্কা মানে এমনটা আশঙ্কা করা হচ্ছে যে কি এটা কিন্তু ফার রিচিং করবে, মানে আগামীতেও কিন্তু চলতে থাকবে, এর ভয়টা আশঙ্কাটা কিন্তু আগামীতেও থাকবে, ঠিক আছে। বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য রিয়েল পিকচার অফ ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার মানে আসল যে ছবি সেটা আসলে কি, সেটা হচ্ছে যে মেনি লকডাউনস হ্যাভ বিন ইস্যুড, মানে অনেক লকডাউন করা হয়েছে ইন দি কান্ট্রিতে টু প্রিভেন্ট করোনা ইনফেকশন রুখতে, ঠিক আছে। তারপরে দেখুন ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে দি কান্ট্রিজ ইকোনমি ইজ ফেসিং আ ফাইনাল ক্রাইসিস, ঠিক আছে, বোঝা গেল কান্ট্রিজ ইকোনমি কি করছে, ফাইনাল ক্রাইসিস কিন্তু ফেস করছে, ঠিক আছে। ডে লেবারার্স হ্যাভ বিকাম আনএমপ্লয়েড ইমিডিয়েটলি, ডে লেবারার্সরা তারা তৎক্ষণাৎ আনএমপ্লয়েড হয়ে পড়েছে। দি ইকোনমি হ্যাজ ভার্চুয়ালি বিগান টু ফল্টার, মানে ইকোনমি কি করেছে, ভার্চুয়ালি কি করতে শুরু করেছে, তোতলাতে শুরু করেছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কিভাবে করলাম, পুরো বিষয়টাকে কি করলাম একদম সংক্ষেপে, যেটা আমরা ফার্স্ট প্যারাগ্রাফে লিখেছিলাম তার মূল বিষয়বস্তুটাকে কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করে কিন্তু আমরা এখানে বললাম, ঠিক আছে, ক্লিয়ার। এর পরবর্তী যে প্যাসেজটা দেখবো থার্ড প্যারাগ্রাফ, সেখানে আমরা কি করব, সেখানে যে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার, রিপোর্টের যে লেস ইম্পর্টেন্ট ব্যাপার সেটা কিন্তু আমরা এখানে দেখবো, ঠিক আছে। দেখুন কিভাবে এখানে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে এখানে, ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে মুডিস ইনভেস্টর্স সার্ভিসেস হ্যাজ হিন্টেড দ্যাট, তারা এরকমটা হিন্টস দিয়েছে, যে কি হিন্টস দিয়েছে, দি কান্ট্রিজ ফাইন্যান্সিয়াল গ্রোথ রেট উইল বি হাফড ইন 2020-তে কান্ট্রি যে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটা কিন্তু হাফ হয়ে যাবে, এরকমটাই কিন্তু তারা হিন্ট দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ ফিয়ার্ড দ্যাট, এমনটা আশঙ্কা করা হচ্ছে যে দি কান্ট্রিজ জিডিপি গ্রোথ রেট মে ফল টু 2.5% দিস ইয়ার, মানে এই বছরে এরকমটা আশঙ্কা করা হয়েছিল যে 2.5% কান্ট্রির যে ইকোনমিক গ্রোথ রেট জিডিপি যেটা সেটা কিন্তু কমবে, ঠিক আছে। আর্লিয়ার, এর আগেই মুডিজ হার্ড হিন্টেড অ্যাট আ গ্রোথ রেট অফ 5.3%, মানে 5.3% এমনটাই তারা বলেছিল আর্লিয়ার। ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস গ্লিমস অফ মুডিস দ্যাট, মানে মুডিসের এই যে বিষয়টা এটা থেকে স্পষ্টই যে দি করোনা আউটব্রেক হ্যাজ অ্যাফেক্টেড দি ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু করোনা কি করেছে, প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে লিখলাম, আপনারা যেরকমভাবে লিখছেন কোনো অসুবিধা নেই, লিখতে থাকুন, লিখে জমা দিতে থাকুন, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু চেক করে দিচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কি করলাম, আমাদের যে রিপোর্ট প্রসেসটা সেটা আমরা কমপ্লিট করলাম। পরবর্তী আমাদের কি হোম টাস্ক ছিল, এটা একটা বঙ্গানুবাদ ছিল, ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি কি বলা হয়েছে, পড়েছেন। আচ্ছা দেখুন কি বলা হচ্ছে, দেখুন ভালো করে বুঝবেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টু মেক আওয়ার পিপল অবজার্ভ রুলস অফ স্যানিটেশন, মানে স্যানিটেশনের যে ব্যাপারটা, সে যে রুলসগুলো, তার যে নিয়ম কানুনগুলো, সেই বিষয়গুলোকে অবজার্ভ করাতে কিন্তু
আমাদের পিপলদেরকে অবজার্ভ করাতে কিন্তু ভেরি ডিফিকাল্টি, মানে খুব কিন্তু কঠিনও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আগে। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলছে। দেখুন আমরা কিভাবে এই বিষয়টাকে লিখলাম। এখানে বলা হচ্ছে আমাদের জনগণকে স্যানিটেশন সম্পর্কিত নিয়মগুলি পালন করানো খুব কঠিন কাজ ছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে ওই স্যানিটেশন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে চারিদিক পরিষ্কার রাখা, এই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে বাট মাই কো ওয়ার্কার্স লাইটেন্ড মাই টাস্ক, মানে আমার কো ওয়ার্কার্স যারা, আমার সহকর্মী যারা, তারা কিন্তু আমার কাজটাকে কিন্তু লাইটেন্ড করে দিয়েছিল, হালকা করে দিয়েছিল। ঠিক আছে, দেখুন কিভাবে লিখলাম বিষয়টাকে। তবে আমার সহকর্মীরা আমার কাজটি আরও হালকা করে দিয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন মাই কনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দ্যাট মাচ ক্যান বি ডান, মানে কি ইট হ্যাজ বিন মাই কনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আমার এটা নিরবচ্ছিন্ন একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যে মাচ ক্যান বি ডান, অনেক বেশি করা যেতে পারে, ইফ দি লিডার বিকামস দি চিফ সার্ভেন্ট, যদি লিডার চিফ সার্ভেন্ট হয়ে যায়, মুখ্য কর্মী হয়ে ওঠে, অ্যান্ড অ্যাকচুয়ালি সার্ভস, এবং সে যদি প্রকৃতপক্ষে কাজ করে, অ্যান্ড ডাজ নট ডিকটেট টু দি পিপল, এবং মানুষদেরকে নির্দেশ যদি না দেয়, মানে মানুষদেরকে নির্দেশ না দিয়ে তারা যদি কাজ করতেই নেমে পড়ে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, তাহলেই কিন্তু অনেক কিছু করা যায়। এই বিষয়টাই বলা হচ্ছে। দেখুন কিভাবে এখানে লিখলাম। এখানে বলা হচ্ছে আমার নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা হয়েছে যে যদি নেতা জনগণকে নির্দেশ না দিয়ে প্রধান কর্মী হয়ে ওঠেন এবং প্রকৃত কাজ করেন, তবে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে ইফ হি পুটস, এখানে কিন্তু ইফ হবে বলেই মনে হচ্ছে। দেখুন ইফ হি পুটস ইন বডিলি লেবার হিমসেলফ, যদি তিনি বডিলি লেবার দেন, মানে শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করেন, আদার উইল ফলো হিম, মানে অন্যরাও কিন্তু তাকে ফলো করবে বা অনুসরণ করবে। ঠিক আছে, দেখুন সেইভাবে করা হচ্ছে কি, তিনি যদি শারীরিক পরিশ্রম করেন তবে অন্যরাও তাকে অনুসরণ করবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে অ্যাট লিস্ট সাচ ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অন দি প্রেজেন্ট অকেশন, মানে এই প্রেজেন্ট অকেশনে এই ধরনের অভিজ্ঞতাই কিন্তু আমার হয়েছে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি উপলক্ষে আমার অন্তত এরকমই অভিজ্ঞতা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার পরবর্তী লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে মাই কো ওয়ার্কার্স, মানে আমার সহকর্মীরা, অ্যান্ড আই, এবং আমি, নেভার হেজিটেটেড, কখনোই দ্বিধাবোধ করিনি, টু ডু সুইপিং, মানে ঝাড় দেওয়াতে, অ্যান্ড স্ক্যাভেঞ্জিং, এই স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে ওই একইভাবে ময়লা সাফ করা, অ্যান্ড সিমিলার ওয়ার্ক, এবং এই ধরনের কাজে, উইথ দি রেজাল্ট, মানে ফলস্বরূপ কি আদার্স অলসো টুক ইট আপ এনথুসিয়াস্টিক্যালি, মানে অন্যরাও কিন্তু উৎসাহিতভাবে যোগ দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? দেখুন কিভাবে ব্যাপারটা করা হলো। আমার সহকর্মীরা এবং আমি কখনোই ঝাড় দেওয়া, ময়লা সাফ এবং অনুরূপ কাজ করতে দ্বিধা করিনি, ফলস্বরূপ অন্যরাও উৎসাহের সাথে এটি গ্রহণ করেছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিভাবে করলাম, বঙ্গানুবাদ প্যাসেজটা কিন্তু কমপ্লিট করলাম এইভাবে। ঠিক আছে, আমাদের পরবর্তী হোম টাস্কটা কি ছিল দেখুন। এখানে একটা সারাংশ লিখতে দেওয়া ছিল, এখানে বাংলায় লেখা আছে, সুতরাং এটাকে পড়ে মানে বোঝানোর কোনো সময় নষ্ট করার দরকার পড়ে না। সুতরাং আপনারা কি করবেন, ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলতে চাইছে, পড়লেন, বুঝতে পারলেন কি বলছে। এখানে বলতে চাইছে যে প্রাণীকুল আত্মকেন্দ্রিক এবং মানুষ কিন্তু তার ব্যতিক্রম নয়। আত্মকেন্দ্রিক যে বিষয়টা কেন এসেছে, কারণ তার যে অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তাকে কিন্তু আত্মকেন্দ্রিক অবশ্যই হতে হবে। সেই কারণে প্রাণীকুল কি করছে, প্রাণীকুল তথা মানব জাতি কি করছে, তাদের যে আত্মমনন, সেই আত্মমননেই কিন্তু তারা নিয়োজিত হয়ে আছে। এবং এই যে আত্মকেন্দ্রিক যে ব্যাপারটা, এই আত্মকেন্দ্রিক ব্যাপারটাকে যদি বিশ্বকেন্দ্রিকতায় কিন্তু যদি রূপান্তর করা যায়, তাহলেই কিন্তু মানব জীবনের প্রকৃত অর্থ কিন্তু খুঁজে পাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু এর মধ্যে বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা কি দেখব, আমরা দেখুন কিভাবে সুইটেবল টাইটেলটা দিলাম কি আত্মকেন্দ্রিক প্রাণীকুল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আত্মকেন্দ্রিক প্রাণীকুল, এইভাবে কিন্তু আমরা টাইটেলটাকে লিখলাম। আচ্ছা, আনসারটা কিভাবে করছি দেখুন, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে প্রাণীকুল আত্মকেন্দ্রিক। ঠিক আছে, প্রাণীকুল আত্মকেন্দ্রিক। তারপরে দেখুন মানুষ তার ব্যতিক্রম নয়, নিজস্ব অস্তিত্ব রক্ষার্থে সকলেই বদ্ধপরিকর, আর সেই কারণেই মানুষ আত্মমননে নিয়োজিত। কিন্তু আত্মকেন্দ্রিকতাকে বিশ্বকেন্দ্রিকতায় রূপান্তরেই মানব জীবনের প্রকৃত অর্থ নিহিত। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? এইভাবেই করা হচ্ছে। তাহলে আপনারা কি করবেন, এই যে বিষয়টা করা হচ্ছে সারাংশ বিষয়টা, এটা কিন্তু একদম প্রেসির মতোই একই ব্যাপার, শুধু ইংলিশ, এটা বেঙ্গলি। তাহলে আপনারা যেভাবে কিন্তু প্রেসি করছে সেভাবেই কিন্তু সারাংশটাকে করবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে সারাংশ প্যাসেজটা আমরা এখানে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্কটা কি ছিল দেখুন, সেটা ছিল একটা বাংলা প্রতিবেদন ছিল কি প্রকল্পে এগিয়ে বাংলা, মানে বাংলায় প্রকল্পের প্রচুর মানে বাংলাতে প্রচুর প্রকল্প আছে। ঠিক আছে, সেই কারণে সেই বিষয়টা নিয়ে
আমরা একটা প্রতিবেদন দেখব। দেখুন কিভাবে বিষয়টাকে আমরা করছি। ফার্স্ট একটা আমরা টাইটেল দিলাম কি, প্রকল্পে এগিয়ে বাংলা। তারপরে যেভাবে আর কি প্রতিবেদনের যে বিষয়টা আছে ফরম্যাটটা সেটা মেনটেন করা হলো। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি দেখব, প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু একদম সংক্ষেপে, ইংলিশে যেমন রিপোর্টে যেরকমভাবে দেখেছি ঠিক সেরকমভাবে কিন্তু একদম সংক্ষেপে বিষয়টাকে দেখব। ঠিক আছে, দেখুন কিভাবে বিষয়টা করা হচ্ছে। বরাবর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে বাংলা। মানব জীবনের নানা রকম চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া বাংলাতে নিয়ে এসেছেন বহু প্রকল্পের সম্ভার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে আমরা ফার্স্ট যে প্যারাগ্রাফটা রিপোর্টের মানে প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুকে একদম সংক্ষেপে দেখলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফ আমরা কি দেখব, এখানে দেখব যে কি মূল যে বিষয়বস্তু সেটা আমরা ডিটেলসে দেখব। দেখুন কিভাবে বলা হচ্ছে, এখানে বিষয়টাকে কিভাবে লিখলাম দেখুন, ভালো করে ফলো করবেন। প্রকল্পগুলির মধ্যে কোনোটি মহিলা ক্ষমতায়নে জোর দিয়েছে, কোনোটি আবার কৃষক, বেকার, শিশু, বিধবা, বয়স্ক ও কিশোরী সহ সমাজে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মানুষকে বাঁচার আশা জুগিয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন কিভাবে বলা হচ্ছে। এবার এক একভাবে প্রকল্পগুলোর নাম দেব এক এক করে। রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাবলম্বী, গতিধারা, শিশু সাথী, স্বাস্থ্যসাথী, সমব্যথী, গীতাঞ্জলি, রূপান্তরকামী, উৎকর্ষ বাংলা, কন্যা সুরক্ষা যোজনা, জননী সুরক্ষা যোজনা। ঠিক আছে, এগুলোকে লেখা হলো। তাহলে এক একভাবে কি করা হলো, একের পর এক এই যে প্রকল্পগুলো সেগুলো লেখা হলো। প্রভৃতি প্রকল্পের সহায়তায় বাংলার মানুষ নিজেদেরকে গুছিয়েছে। ঠিক আছে, এর ফলে বহু বেকার পেয়েছে নতুন কর্মজীবনের আস্বাদ। ঠিক আছে, তারপরে দেখুন মানে এক এক এর ফলে কি কি সুবিধা হচ্ছে, মানে কারা কিভাবে লাভবান হচ্ছে সেইগুলো কিন্তু আমরা লিখছি একের পর এক। এক এক মানে প্রথমে আমরা কি করলাম, এক এক করে যে প্রকল্পগুলো আছে সেগুলোকে লিখলাম, তারপরে আমরা এই প্রকল্পগুলোর কে কি সুবিধা পাচ্ছে সেগুলোকে লিখছি। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে। এর ফলে বহু বেকার পেয়েছে নতুন কর্মজীবনের আস্বাদ, বিহন্নলারা পেয়েছে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা, বৃদ্ধাগণ পেয়েছে বৃদ্ধগণ পেয়েছে অবসরকালীন ভাতা দ্বারা নিশ্চিন্ত জীবন, কন্যা শিশুর প্রতি বেড়েছে শ্রদ্ধা, পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে এসেছে প্রগতি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আপনারা এখানে আরও অনেক কিছু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী স্লাইডে আমরা কি দেখব, অর্থাৎ যে লাস্ট যে প্যারাগ্রাফ যেখানে কিনা প্রতিবেদনের কম ইম্পর্টেন্ট যে ব্যাপার, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা আমরা দেখব। ঠিক আছে, মানে দেখুন কিভাবে বিষয়টাকে লেখা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন যে কি, জনজীবনের নতুন গতিধারাকে নতুনভাবে জাগ্রত করতে প্রকল্পগুলির অবদান সাফল্যের সঙ্গে রাষ্ট্রপুঞ্জ তথা জনসাধারণের কাছে গৃহীত। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ মুখ্যমন্ত্রীর হাতে সাফল্যের প্রতিদান স্বরূপ বিশ্বসেরা পুরস্কার তুলে দিয়েছে। যুগে যুগে এই প্রয়াস শিক্ষিত তথা অশিক্ষিত জনজীবনকে প্রবাহমান গতিতে বয়ে নিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এইভাবে বিষয়টাকে লিখলাম, আপনারা যেভাবে লিখছেন সেভাবে করুন, কোনো অসুবিধা নেই, তবে এই বিষয়টাকেও ফলো করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানে কমপ্লিট করলাম। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন নিয়মিতভাবে এত এফোর্টস দিয়ে নতুন করে ভিডিও আপনাদেরকে উপহার দিতে উদ্যোগী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটাকে কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।